আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি দেওয়ান মোশাররফ হোসেন, সহকারী শিক্ষক পদার্থবিজ্ঞান। আজকে আমি তোমাদের তৃতীয় অধ্যায়, নবম শ্রেণীর তৃতীয় অধ্যায় পদার্থবিজ্ঞান বিষয়ে একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমাদের এই তৃতীয় অধ্যায়টি অলরেডি আলোচনা হয়েছে, আমাদের বইয়ের যে পাঠগুলো আছে সেগুলো আলোচনা হয়েছে। আমরা এখন সৃজনশীলে চলে আসব। ঠিক আছে, আমাদের আজকে নবম শ্রেণীর পদার্থবিজ্ঞানের ক্লাস নং হচ্ছে 19। তোমরা আগে 18টি ক্লাস করেছো, আজকে আমাদের 19 নাম্বার। তোমরা কিন্তু এই ক্লাসগুলো সিরিয়ালি করবে। তুমি যদি আগের থিওরি আলোচনাগুলো না শোনো তাহলে কিন্তু তুমি এই অঙ্কগুলো বুঝতে সমস্যা হবে। আমরা আজকে আমাদের প্রথম সৃজনশীল এটা কিন্তু আমাদের বইয়ের 1 নম্বর সৃজনশীল না, এটা হচ্ছে আমরা যে সৃজনশীল করাবো তোমাদের সেই হিসাবে আমি জাস্ট একটা সিরিয়াল করেছি। এটি হচ্ছে আমাদের প্রথম সৃজনশীল এই তৃতীয় অধ্যায়ের আমাদের এই ইউটিউব ক্লাসের। আচ্ছা দেখো, আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে সংঘর্ষ। আমি সংঘর্ষের উপর ভরবেগের সংরক্ষণ সূত্র সেটা দিয়ে একটি সৃজনশীল প্রশ্ন তোমাদের কাছে নিয়ে এসেছি। আমাদের উদ্দীপকটি আগে দেখে নেই। 80 কেজি এবং 40 কেজি ভরের দুটি বস্তু একই সরল রেখা বরাবর চলছিল। এদের বেগ যথাক্রমে 15 এবং 10। তার মানে প্রথমটার বেগ হচ্ছে 15, দ্বিতীয় বস্তুর বেগ হচ্ছে 10। সংঘর্ষের পূর্বে তাদের মধ্যে এখনো সংঘর্ষ হয়নি। কিছু সময় পর বস্তু দুটি সংঘর্ষে লিপ্ত হবে। সংঘর্ষের পর প্রথম বস্তুর বেগ হবে কত? 10। অর্থাৎ সংঘর্ষের আগে প্রথম বস্তুর বেগ 15 ছিল, এখন 10 হয়েছে। দ্বিতীয় বস্তুটা 10 ছিল, সেটা কত হয় আমরা জানি না, সেটা আমরা বের করব। ঠিক আছে, আচ্ছা। অর্থাৎ তোমরা যদি একটু কল্পনা করো, আমাদের চিত্রটা হচ্ছে এরকম যে একই সরল রেখা বরাবর দুটি বস্তু চলছে। প্রথম বস্তুর ভর হচ্ছে 800 কেজি, দ্বিতীয় বস্তুর ভর হচ্ছে 400 কেজি। প্রথম বস্তুর বেগ 15, দ্বিতীয় বস্তুর 10। এর একসময় কি হবে, যেহেতু এটার বেগটা বেশি, E1টা বেশি, একটা সময় ধাক্কা দেবে, সংঘর্ষ হবে। সংঘর্ষ হওয়ার পর তাদের বেগটা চেঞ্জ হয়ে যাবে, আমরা সেটা দেখব। আচ্ছা, তোমাদের প্রথম সূত্র হচ্ছে ভরবেগের সংরক্ষণ। ক নাম্বার প্রশ্ন, ভরবেগের সংরক্ষণ সূত্রটি লিখো। খ নাম্বার, চলন্ত ফ্যানের সুইচ অফ করলেও সাথে সাথে এটি থেমে যায় না কেন? সাথে সাথে এটি থেমে যায় না কেন ব্যাখ্যা করো। এটা আমরা ব্যাখ্যা করব অনুধাবনমূলক। গ নাম্বার, সংঘর্ষের পর প্রথম বস্তুর ভরবেগের পরিবর্তন কত হবে? মানে যে সংঘর্ষ হলো এতে তার ভরবেগের পরিবর্তনটা কি, আমরা সেটা দেখব। আর ঘ নাম্বার, উদ্দীপকের ঘটনায় গতিশক্তি সংরক্ষিত হয় কি? গাণিতিকভাবে বিশ্লেষণ করে আমরা দেখব এখানে গতিশক্তি সংরক্ষণ হয় কিনা। আচ্ছা, তো ক নাম্বার প্রশ্ন যেটা ভরবেগের সংরক্ষণ সূত্র, তোমরা এটা বইয়ে পড়েছো, তোমাদের থিওরি আলোচনার সময় এটা তোমাদের স্যাররা পড়িয়েছে। বাইরে থেকে কোনো বল প্রয়োগ না করলে কোনো নির্দিষ্ট দিকে চলমান একাধিক বস্তুর ক্ষেত্রে সংঘর্ষের পূর্বের ভরবেগ আর সংঘর্ষের পরের ভরবেগ সমান হবে। অর্থাৎ এই যে আমরা যেটা চিত্রে দেখেছি, সংঘর্ষের পূর্বে যদি আমি তাদের ভরবেগটা বের করি, মোট ভরবেগ মানে 800 × 15, ভর এবং বেগের গুণফলকে ভরবেগ বলে তোমরা জানো এটা। আর সংঘর্ষের পূর্বে দ্বিতীয় বস্তুর ভরবেগ কত? 400 × 15। এই দুইটা যদি আমরা যোগ করি তাহলে এদের যোগফল, অর্থাৎ সংঘর্ষের পূর্বে বস্তু দুইটা ভরবেগের সমষ্টি বা সম্মিলিত ভরবেগ বলতে পারো। এটা একটু পরে তাদের মধ্যে সংঘর্ষ হবে, আবার নতুন বেগ নিয়ে তারা চলবে। তো ভর কিন্তু চেঞ্জ হবে না, হ্যাঁ, ভর কিন্তু তাদের একই থাকবে, বেগ চেঞ্জ হয়ে যাবে। আমাদের এখানে দেয়া ছিল সংঘর্ষের পর প্রথম বস্তুর বেগ কত? 10। তো আমরা এটা পেয়ে গেছি। আমরা দেখব দ্বিতীয় বস্তুর বেগ কত হয়। তো বেগ যাই হোক না কেন সেটা কিন্তু ভরবেগের সংরক্ষণশীলতার যে সূত্রটা এটাকে মেনে চলবে। অর্থাৎ বেগ এমনভাবে পরিবর্তন হবে যাতে এই ভর, প্রথম বস্তুর ভরবেগ আর দ্বিতীয় বস্তুর ভরবেগ, অর্থাৎ m1 v1 m2 v2, প্রথম বস্তুর শেষ ভরবেগ দ্বিতীয় বস্তুর শেষ ভরবেগ, এই দুইটা সমষ্টি সমান হবে। অর্থাৎ আমাদের আগে যা ছিল m1 e1 + m2 e2, এটাকে যদি আমরা বলি m1 e1, এটা হচ্ছে m2 u2, এটা সমান হবে m1 v1 + m2 v2। অর্থাৎ সংঘর্ষের পূর্বে বস্তু দুইটার মোট ভরবেগ সংঘর্ষের পর বস্তু দুটির মোট ভরবেগ সমান হবে। এই হচ্ছে আমাদের ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র। আচ্ছা, চলন্ত ফ্যানের সুইচ অফ করলে সাথে সাথে এটি থেমে যায় না কেন? তোমরা জানো, তোমরা এটা দেখেছো সবাই, যে আমরা সুইচ যখন অফ করি, চলন্ত একটা ফ্যান সুইচ অফ করলে এটি কিন্তু তারপরে কিছু সময় ঘুরে, এটা সাথে সাথে থেমে যায় না। সাথে সাথে থেমে না যাওয়ার কারণটা কি? তোমরা দেখবে যখন সুইচ অন থাকে
তখন কিন্তু ফ্যানের মধ্যে আমাদের বিদ্যুৎ শক্তির প্রভাবে একটা বল প্রয়োগ হয়, বৈদ্যুতিক বল। এই বৈদ্যুতিক বলের প্রভাবে ফ্যানটা ঘুরতে থাকে, একটা নির্দিষ্ট গতি প্রাপ্ত হয় এবং এরপরে সেটা এইভাবেই নির্দিষ্ট গতিতেই ঘুরতে থাকবে। তো তুমি যখন সুইচ অফ করবে এটি সাথে সাথে থামবে না, কিছু সময় পরে থামবে। আচ্ছা, সাথে সাথে থেমে যায় না কেন? প্রথম কথা হচ্ছে গতি জড়তার কারণে সাথে সাথে থেমে যায় না। আমরা জড়তা কি বিষয় সেটা জানি। জড়তা হচ্ছে বস্তু যে অবস্থায় আছে সেই অবস্থায় সবসময় থাকতে চাওয়ার যে টেন্ডেন্সি বা প্রবণতা, বা সেই অবস্থা বজায় রাখতে চাওয়ার যে তার ধর্ম, এটি হচ্ছে জড়তা। এটি রাখতে পারবে কিনা সেটি পরের বিষয়, কিন্তু সে চেষ্টা করবে ওইভাবেই থাকার জন্য। তাহলে ফ্যানের সুইচ অফ করলে এটি সাথে সাথে থেমে যায় না গতি জড়তার কারণে। এই কথাটা তুমি প্রথমে বলবে, এরপর গতি জড়তা কি সেটা ব্যাখ্যা করবে, যে কোনো গতিশীল বস্তুর গতিশীল থাকার প্রবণতাকেই কি বলে? গতি জড়তা বলে। এখন আমাদের ফ্যানের সুইচ যখন অন ছিল তখন সে একটি নির্দিষ্ট গতিতে ঘুরছিল। সুইচ অফ করার পর সে তার আগের অবস্থা বজায় রাখতে চায়, অর্থাৎ সে ঘুরছিল, এখন সে ঘুরতেই চায়। সে গতিশীল ছিল, গতিশীলই থাকতে চায়, সে স্থির হতে চায় না। এই যে প্রবণতা, এটাই হচ্ছে গতি জড়তা। এবং এই গতি জড়তার কারণে এটি কি হয়? সাথে সাথে থেমে যায় না। এখন বলতে পারো স্যার একটু পরে তো থেমে যায়, কেন থেমে যায়? বাতাসের সাথে তার ঘর্ষণ হয়, বাধা হয়। তোমরা ঘর্ষণ পড়েছ, তো বাতাসের সাথে যে বাধাটা ফ্যানের পাখার ঘর্ষণ বল, এই ঘর্ষণ বলের কারণে একসময় থেমে যাবে। যাই হোক, থেমে যাবে এটা আমাদের বলার দরকার নেই যদি কোশ্চেনে না থাকে। এটি সাথে সাথে থামবে না, আমরা এই পর্যন্তই থাকবো, যেটি সাথে সাথে থামে না, কিছু সময় পর্যন্ত গতিশীল থাকে, অর্থাৎ সে তার গতিশীল অবস্থা বজায় রাখতে চায়। আচ্ছা, এই হচ্ছে আমাদের খ নাম্বার প্রশ্ন। আমাদের গ নাম্বার প্রশ্ন যেটি, সংঘর্ষে প্রথম বস্তুর ভরবেগের পরিবর্তন কত? এই যে একটি সংঘর্ষ হলো বস্তু দুটির মধ্যে, এখানে সংঘর্ষ হলো, এই সংঘর্ষের ফলে এখানে সংঘর্ষ ঘটলো, সংঘর্ষের ফলে বস্তু আমাদের প্রথম বস্তুর ভরবেগের পরিবর্তন কত? দেখো, আমরা প্রথম বস্তুর ভর কত ছিল? 800 কেজি, বেগ ছিল 15, এককগুলো লিখি নাই। আচ্ছা, এরপর সংঘর্ষের পরে প্রথম বস্তুর বেগ হয়েছে 10, কমে গিয়েছে। ভর তো কমবে না, ভর একই থাকবে। ভর কত হবে? 800ই থাকবে। ঠিক আছে, বস্তুর ভর কখনো চেঞ্জ হয় না, তোমরা এটা ক্লাস 8এও পড়েছ, ভর চেঞ্জ হয় না। তবে আমরা আবার চতুর্থ অধ্যায়ে জানবো যে ভরকেও পরিবর্তন করে ফেলা যায়, অর্থাৎ ভরের কিছু পরিমাণ কমে যে নিউক্লিয়ার বিক্রিয়ার মাধ্যমে সেটা শক্তিতে রূপান্তর হয়। এটা একটা ভিন্ন বিষয়, ঠিক আছে, ভিন্ন আলোচনার বিষয়। আমরা তখন সেটা জানবো যে কখন আসলে ভর পরিবর্তন হয়। তবে তোমরা এখন পর্যন্ত সামগ্রিকভাবে যেটি ধরে নিবে, বস্তুর ভর হচ্ছে একটি ধ্রুবরাশি, এটা কখনো পরিবর্তন হয় না। তো পরিবর্তন হবে কি? এই যে ধাক্কা খাবে, একটা বস্তু আর একটা বস্তুকে ধাক্কা দিচ্ছে, পরিবর্তন হবে তার বেগ। বেগ পরিবর্তন হয়, ভরবেগ পরিবর্তন হবে, কিন্তু বস্তুর ভর পরিবর্তন হবে না। তাহলে আমরা গ নাম্বার অঙ্কটা সলভ করি। আমরা প্রথমে সূত্রটা লিখি, এরপর দেখব ভরবেগের পরিবর্তনের সূত্র। প্রথম বস্তুর সংঘর্ষের পর প্রথম বস্তুর ভরবেগের পরিবর্তন, ভরবেগের পরিবর্তন এটাকে আমরা ডেল পি, তোমরা জানো ভরবেগকে পি দ্বারা প্রকাশ করে, ঠিক আছে। ডেল, এটা সাধারণত আমরা কোনো কিছু চেঞ্জ হচ্ছে এটা বোঝানোর জন্য এই প্রতীকটি ব্যবহার করি। এটি একটি গ্রিক লেটার, ডেল পি। যে কোনো পরিবর্তন, সবসময় তোমরা মনে রাখবে, যে কোনো পরিবর্তন হবে শেষ থেকে আদি। হ্যাঁ, তাহলে কার পরিবর্তন? ভরবেগের পরিবর্তন। আমরা জানি ভরবেগ মানে কি? এমভি, ঠিক আছে, এটা হচ্ছে ভরবেগ। তাহলে শেষ ভরবেগ এমভি লিখতে পারি, আদি ভরবেগ হচ্ছে এমইউ। পরিবর্তন কি হবে? আমরা শেষটা থেকে আদিটা মাইনাস করব। যেহেতু প্রথম বস্তু আমরা m1 লিখেছি, তাহলে আমরা লিখবি প্রথম বস্তুর ভরবেগের পরিবর্তন, প্রথম বস্তুর শেষ ভরবেগ m1 v1 মাইনাস সেই প্রথম বস্তুর আদি ভরবেগ ইউ। প্রথম বস্তুর শেষ ভরবেগ মাইনাস প্রথম বস্তুর আদি ভরবেগ, এই হচ্ছে প্রথম বস্তুর ভরবেগের পরিবর্তন। তো আমরা এখন একটু কি কি দেয়া ছিল এগুলো একটু লিখে নেই। যে আমাদের প্রথম বস্তুর ভর কত ছিল? সংঘর্ষের পূর্বের ভর। হ্যাঁ, আচ্ছা, ভর যেহেতু চেঞ্জ হবে না, আমাদের সংঘর্ষের পূর্বে লিখতে হবে না। প্রথম বস্তুর ভর m1 সমান কত ছিল আমাদের? 800 কেজি। প্রথম বস্তুর
আদিবেগ E1 সমান কত ছিল 15। প্রথম বস্তুর শেষ বেগ V1 সমান কত হলো 10। ঠিক আছে, এটার বেগ আগে কত ছিল 15, সংঘর্ষের পরে কত হলো 10। তাহলে আমরা দেখব ভরবেগের পরিবর্তন যেটাকে আমরা ডেল পি বলি। হ্যাঁ, ডেল না দিতে পারো তোমরা, শুধু বাংলায় লিখে দিবে সংঘর্ষের প্রথম বস্তুর ভরবেগের পরিবর্তন সমান এত, তাহলেও হবে। ঠিক আছে, ডেল দেখে ভয় পেও না, ডেল মানে পরিবর্তন। আচ্ছা, তাহলে M1 V1, M1 কত 800, V1 কত 15 মাইনাস M1 800, এটা M1 V1 M1 U1 হবে। হ্যাঁ, U2 হবে না, 2 হচ্ছে দ্বিতীয় বস্তুর বেগ। আচ্ছা, M1 V1 মাইনাস M1 U1। আদিবেগ কত ছিল? আদিবেগ ছিল 15, শেষ বেগ হয়েছে 10। এলোমেলো হলে অঙ্ক এলোমেলো হয়ে যাবে। ঠিক আছে, আদিবেগ হচ্ছে 15, শেষ বেগ হয়েছে কত 10। M1 V1 M1 U1। আচ্ছা, 800 তোমরা কমন নিতে পারো চাইলে, তাহলে 15 মাইনাস 10 মাইনাস 15, এখানে দেখবে মাইনাস আসে, মাইনাস 45, 4000। একক হবে কেজি MS ইনভার্স 1, ভর এবং বেগের একক। ভরবেগের একক হচ্ছে ভর এবং বেগের একক। আচ্ছা, মাইনাস কেন আসলো? মাইনাস আসার কারণ কি তোমরা খেয়াল করো, চিত্রের দিকে তাকাও। প্রথম বস্তুর ভরবেগ আগে বেশি ছিল, অর্থাৎ তার বেগ ছিল 15, ভর ছিল 800, এই দুইটার গুণফল যা হবে। শেষ দেখো, এটার বেগ কিন্তু 10 হয়েছে, ভর একই, বেগ কত হয়েছে 10, তার মানে ভরবেগ কমে গিয়েছে। আমরা এখানে বলবো ঋণাত্মক চিহ্ন দ্বারা ভরবেগ হ্রাস পাওয়া বোঝাচ্ছে, এখানে মাইনাস চিহ্ন দ্বারা ভরবেগ হ্রাস বোঝায়, মানে ভরবেগ কি হয়েছে কমে গিয়েছে প্রথম বস্তুর ভরবেগ। তাহলে আমরা লিখতে পারি এটার উত্তরে যে ভরবেগের পরিবর্তন হচ্ছে এত হ্রাস পাবে, অর্থাৎ সংঘর্ষের ফলে প্রথম বস্তুর ভরবেগ 4000 কেজি MS ইনভার্স 1 হ্রাস পাবে। যখন তুমি হ্রাস পাবে বলবে তখন আর মাইনাস দিতে হবে না, কিন্তু অঙ্কের মধ্যে আমাদের মাইনাস আসলে অসুবিধা নেই। তোমরা এইভাবেই করবে। অনেকে কি করে M1 U1 থেকে M1 V1 বাদ দেয়, তাহলে আর প্লাস থাকে না, অর্থাৎ সে আগেই বুঝে ফেলছে যে ভরবেগ কি হবে এখানে হ্রাস পাবে। তো ওইভাবে না করার চেয়ে এটা করাই ভালো। মাইনাস আসলে বুঝতে পারবে ভরবেগ কমে যাচ্ছে, হ্রাস পাচ্ছে, আর যদি এটা পজিটিভ আসে তার মানে তুমি বুঝতে পারবে ভরবেগ বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ আমাদের বেগ যদি 15 থেকে 20 হয়ে যেত তাহলে ভরবেগ বৃদ্ধি পেত। ঠিক আছে, আচ্ছা, এই হচ্ছে আমাদের ঘ নাম্বার অঙ্ক। এবার আমরা ঘ নাম্বারটা দেখি। উদ্দীপকের ঘটনায় গতিশক্তি সংরক্ষিত হয় কি? গাণিতিকভাবে বিশ্লেষণ করো। আমাদের উদ্দীপকের ঘটনায় গতিশক্তি সংরক্ষণ হবে কিনা। আচ্ছা, এটা আমি মুছে ফেলি, তোমাদের আশা করি এটা হয়ে গেছে। আমাদের উদ্দীপকের যে ঘটনাটা দেখো, দুইটার ভর দেয়া আছে, একটা বস্তুর বেগ দেয়া আছে সংঘর্ষের পর। সংঘর্ষের পূর্বে দুইটারই বেগ দেয়া আছে, সংঘর্ষের পর একটা বস্তুর বেগ দেয়া আছে। আমরা দেখব দ্বিতীয় বস্তুর যেটার বেগ দেয়া নাই সেই বেগটা কত, আমরা আগে সেটা বের করে নিব। তারপর আমরা দেখব গতিশক্তি সংরক্ষণ হয় কিনা। তোমরা গতিশক্তির সূত্র জানো, T সমান হাফ mv²। এখন এটা যখন আদি বেগ হবে তখন u হবে, যখন শেষ বেগ হবে তখন কি হবে, v হবে। এটাই হাফ ইন্টু ভর ইন্টু বেগ স্কয়ার, এই হচ্ছে গতিশক্তি। আমরা দেখব সংঘর্ষের ঘটনায় এখানে আমাদের গতিশক্তি সংরক্ষণ হয় কিনা, অর্থাৎ সংঘর্ষের পূর্বে বস্তু দুটির মোট গতিশক্তি সংঘর্ষের পর বস্তু দুটির মোট গতিশক্তি সমান কিনা। সমান হলে সংরক্ষণ হবে, সমান না হলে সংরক্ষণ হবে না। তাহলে আমাদের দ্বিতীয় বস্তুর শেষ বেগটা দেয়া না, এটা আগে বের করতে হবে। কি কি দেয়া আছে আগে একটু লিখে নেই, আমি আর এগুলো বাংলায় লিখছি না, তোমরা লিখে নিবে। প্রথম বস্তুর ভর M1 800 কেজি, দ্বিতীয় বস্তুর ভর M2 সমান কত কেজি ছিল, 400 কেজি। প্রথম বস্তুর আদিবেগ E1 সমান কত ছিল, 15
মানে সংঘর্ষের পূর্বের বেগ। আদিবেগও লিখতে পারো, সংঘর্ষের পূর্বের বেগ লিখলে সবচেয়ে বেশি সুন্দর হয়। দ্বিতীয় বস্তুর সংঘর্ষের পূর্বের বেগ কত ছিল? 10। আচ্ছা, প্রথম বস্তুর সংঘর্ষের পরের বেগ v1 কত হয়ে গিয়েছে? 10 হয়ে গিয়েছে, অর্থাৎ ওর বেগটাও পেয়ে গেছে। হ্যাঁ, দ্বিতীয় বস্তুর সংঘর্ষের পরে বেগটা কত আমরা এটা জানি না, v2। প্রথমে আমরা ভরবেগের সংরক্ষণশীল নীতি বা সূত্র দিয়ে এটা বের করে নিব। ভরবেগের সংরক্ষণ সূত্রানুসারে, ভরবেগের সংরক্ষণ সূত্রানুসারে তোমরা সূত্রটা সবাই জানো, m1 u1 প্লাস m2 u2, m1 v1 প্লাস m2 v2। যার মান বের করব তাকে বাম দিকে রাখবো, v2 মান বের করব। ঠিক আছে, তাহলে আমরা এখানে দেখো v2 সমান কি পাই, এটা এই পাশে চলে আসবে, মাইনাস হয়ে যাবে m1 u1 প্লাস m2 u2 মাইনাস m1 v1। এই m2টা কি হবে? ভাগ হয়ে নিচে চলে যাবে। আমি একবারে করে ফেলছি, তোমরা এটা ভেঙে করবে। প্রথমে এটাকে এই পাশে নিয়ে আসবে, মাইনাস হয়ে যাবে, এরপর এই m2 নিচে চলে আসবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের v2। আমরা এখন মানগুলো বসাই। m1 এর মান হচ্ছে 800 কেজি, e1 এর মান ছিল 15, m2 এর মান হচ্ছে 400 কেজি, u2 এর মান হচ্ছে 10, মাইনাস m1 এর মান হচ্ছে 800 কেজি, v1 এটা, হ্যাঁ v1 এর মান হচ্ছে কত? 10 ডিভাইডেড বাই m2 এর মান হচ্ছে কত? m2 এর মান হচ্ছে 400। এককগুলো লেখার দরকার নেই, আমরা যার মান বের করছি তার এককটা লাস্টে লিখে দিলেই হবে। আচ্ছা, তোমরা এটা ক্যালকুলেশন করে দেখবে, ক্যালকুলেটর দিয়ে কত আসে। এটা আমাদের আসবে 20 ms ইনভার্স 1। আমি আবার একটু শিওর হয়ে নেই ক্যালকুলেটর দিয়ে করে এটা ঠিক হয় কিনা। হ্যাঁ, আমাদের এটা ঠিক আছে, এটা হচ্ছে 20 ms ইনভার্স 1। এই হচ্ছে আমাদের দ্বিতীয় বস্তু যেটা, হ্যাঁ আমাদের এই দ্বিতীয় বস্তু সংঘর্ষের পর তার বেগ v2 যেটা, সেটা হবে 20 ms ইনভার্স 1। এখন আমরা এই মানগুলো গতিশক্তির সংরক্ষণের সূত্রে বসিয়ে দেখব যে গতিশক্তি সংরক্ষণ হয় কিনা, অর্থাৎ এই দুইটা বস্তুর আদি গতিশক্তি বের করব এবং সংঘর্ষের পর তাদের গতিশক্তি বের করব। অর্থাৎ সংঘর্ষের পূর্বের গতিশক্তি দুইটার এবং সংঘর্ষের পরের গতিশক্তি, এই দুইটা সমান হলেই আমাদের কাজ হয়ে যাবে। আর যদি সমান না হয় তাহলে কি হবে না? শক্তি সংরক্ষণ হবে না। ঠিক আছে, তাহলে আমরা এই মানটা লাগবে, মানটা লিখে রাখি, যেটা বের হয়ে গেছে অলরেডি আমাদের, এটা কত? 20। আচ্ছা, এবার আমরা দেখব গতিশক্তি সংরক্ষণ হয় কিনা। আচ্ছা, তাহলে কি করব? সংরক্ষণ, তোমরা বলো অনেকে যে স্যার সংরক্ষণ মানে কি? সংরক্ষণ মানে কোনো কিছু রক্ষিত থাকা, যেরকম ছিল এরকমই থাকবে। ঠিক আছে, এখানে সম্মিলিত গতিশক্তি এক থাকবে, যদি থাকে আর কি, তাহলে। আচ্ছা, আমরা একবারে লিখে ফেলি, বস্তু দুটির সংঘর্ষের পূর্বের মোট গতিশক্তি, বস্তু দুটির সংঘর্ষের পূর্বের মোট গতিশক্তি। তোমরা এটাকে টি নট বলতে পারো, নট মানে আদি। হ্যাঁ, আমরা ওই যে সাধারণত ভি নট এগুলো বলি আদি ক্ষেত্রে, আদি মানে পূর্বের। হ্যাঁ, তুমি চাইলে কিছু নাও লিখতে পারো, এটা সমস্যা না। দেখো সংঘর্ষের পূর্বে কি হবে? প্রথম বস্তু হাফ m1 আদিবেগ 1 স্কয়ার প্লাস দ্বিতীয় বস্তু হাফ m2 আদিবেগ 2 স্কয়ার। মানে সংঘর্ষের পূর্বে তাদের বেগের ভরগুলা, প্রথম বস্তুর ভর, দ্বিতীয় বস্তুর ভর, প্রথম বস্তুর বেগের বর্গ, দ্বিতীয় বস্তুর বেগের বর্গ। ঠিক আছে, আচ্ছা এই মানগুলো তোমরা বসাও। আমরা চাইলে হাফ কমন নিতে পারি, m1 এর মান বসিয়ে দেই। m1 এর মান হচ্ছে আগের মতোই 800 ইন্টু u1 এর মান হচ্ছে 15 স্কয়ার প্লাস হাফ কমন নিয়েছি। m2 এর মান কত? m2 এর মান হচ্ছে 400
ইন্টু ইউটুর মান হচ্ছে 10 স্কোয়ার। আচ্ছা, তোমরা এটা একবারে ক্যালকুলেশন করে ফেলবে। আমরা এটা পাবো এত। একক কি বলতো? গতিশক্তির একক হচ্ছে জুল। আমাদের মনে হয় শূন্য একটা বেশি হবে, তোমরা এটা ক্যালকুলেটর দিয়ে করবে, দেখবে। ঠিক আছে, কত আসে? 1,10,000 একক দশক শতক হাজার লক্ষ, হ্যাঁ 1,10,000 জুল। ঠিক আছে, এবার আমরা দ্বিতীয় সংঘর্ষের পর বস্তু দুটির মোট গতিশক্তি বের করব। এটাকে তোমরা টি বলতে পারো। ঠিক আছে, আগেরটা টি নট, পরেরটা টি, একটু চেঞ্জ করি আর কি। আচ্ছা, এটা কি হবে? হাফ m1 v1 স্কোয়ার প্লাস হাফ m2 v2 স্কোয়ার। মানগুলো বসাবে আগের মতো 800 ইন্টু বেগ কত এবার দেখো, v1 কত? 10। আমরা হাফ কমন নিয়েছি, তাহলে m2 মান হচ্ছে 400 ইন্টু v2 মান কত? 20। আচ্ছা, হাফ ইন্টু এটার মান যেটা আসে তোমরা সেটা লিখবে। আমাদের এটা আমরা একটু ক্যালকুলেশন করে দেখি কত আসে। $1,20,000। দেখো, এবার আমরা একটু তুলনা করি দুইটা সমান কিনা। এটি হচ্ছে 1,10,000 জুল, ঠিক আছে, আর এখানে 1,20,000 জুল। এই আমাদের গতিশক্তি কি নয়? সমান নয়। ঠিক আছে, অর্থাৎ সংঘর্ষের পূর্বে মোট গতিশক্তি এবং সংঘর্ষের পরের মোট গতিশক্তি কি না? সমান না। সুতরাং এই অঙ্কে আমাদের প্রশ্নে যেটা বলেছিল উদ্দীপকের ঘটনায় গতিশক্তি সংরক্ষিত হয় কি? আমাদের এই ঘটনায় গতিশক্তি সংরক্ষণ হয়নি। ঠিক আছে, অর্থাৎ আমরা বলতে পারি যেহেতু টি নট ইজ নট ইকুয়াল টি, অর্থাৎ সংঘর্ষের পূর্বের মোট গতিশক্তি এবং সংঘর্ষের পরের মোট গতিশক্তি কি নয়? সমান নয়। সুতরাং আমাদের উদ্দীপকের ঘটনায় গতিশক্তি কি হলো না? সংরক্ষণ হলো না। যদি সমান হতো এই দুইটা তাহলে সংরক্ষণ হতো, যেহেতু সমান হয়নি সুতরাং আমাদের গতিশক্তি কি হবে না? আমাদের গতিশক্তি সংরক্ষণ হবে না। এই হচ্ছে বিষয়। তোমরা সুন্দর করে একটু অঙ্কটা করে এই দুইটার তুলনা করে এরপর বাংলা একটু লিখে দিবে 2-3 লাইনে যে কেন সংরক্ষণ, মানে গতিশক্তিটা কেন সংরক্ষণ হয় নাই? যেহেতু সংঘর্ষের পূর্বে এবং সংঘর্ষের পরে তাদের মোট গতিশক্তি সমান নয়। ঠিক আছে, তো আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছ। তোমরা বাসায় এই সৃজনশীলটা নিজেরা আবার করবে। ঠিক আছে, তারপর এটা তোমরা নিজেরা প্র্যাকটিস করবে। আমাদের আজকে কোনো হোমওয়ার্ক নেই এটার উপর, তো তোমরা এই অঙ্কটাই ভালো করে প্র্যাকটিস করবে এবং পরবর্তী ক্লাসগুলো তোমরা নিয়মিত দেখতে থাকবে। পরে এক সময় আবার দেখা হবে অন্য ক্লাসে। আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম।